আমরা যেটা যেটা ফোকাস রেখে যেটা করছি সেটা হচ্ছে আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, বিশেষ করে রেল, এখানে যে সিলেবাসটা রয়েছে সায়েন্সের দিক থেকে, সেটাকে আমরা একটা পরপর সিলেবাসটা কমপ্লিট করছি। তোমরা যেটা যেটা আমরা করেছি সেটা হচ্ছে যে ভৌত রাশিগুলো, সেই ভৌত রাশিগুলোর কোন ধরনের, ওদের এককগুলো কোন ধরনের, মৌলিক একক নাকি লব্ধ একক, ওরা স্কেলার রাশি না ভেক্টর রাশি, ওরা ওদের কি করে মাত্রা বের করতে হয়, কি করে ইউনিট বের করতে হয়, ওদের ফর্মুলা থেকে কি করে মাত্রাগুলো ডেরিভেশন করে আনতে হয়, সেগুলো মোটামুটি কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে দেখেছি। আজকে ওই পার্টটারই একটু এগিয়ে যাব, কয়েকটা মাত্রা দেখাবো, কয়েকটা মাত্রার মাধ্যমে কয়েকটা ফর্মুলা, তারপরে কিছু ভৌত রাশি নিয়ে আলোচনা করবে এখানে। তো আমি প্রথমে শুরু করি যে আমি ওখানে যে দু একটা মাত্রা মিস করে গেছি, যেটা ওখানে বলা টাইম সাপেক্ষে বলা হয়নি, অনেক বড় হয়ে যাচ্ছিল। তো সেখানে আমি একটা মাত্রা বলছি, মাত্রাটা হচ্ছে আমি ঘনত্ব। ঘনত্ব, এই ঘনত্বের মাত্রা কি করে বের করব? তো তবে ঘনত্ব কোথা থেকে ঘনত্বের ফর্মুলাটা জানতে হবে। ঘনত্বের ফর্মুলা হলো ভর বাই আয়তন। তাহলে ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, আয়তনের মাত্রা এল কি। তো ঘনত্বের মাত্রা কি দাঁড়ালো? এম এল টু দি পাওয়ার -3। এটা হচ্ছে ঘনত্বের মাত্রা। এখান থেকে আমি মাত্রা থেকে আমি এককটাও বের করতে পারি। একক কি হবে? এম কি? এম হচ্ছে ভর। ভরের যদি আমি এসআই ইউনিট ভাবি সেটা কেজি। এল, এল মানে কি? লেন্থ, দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানে দৈর্ঘ্যের এসআই একক কি? মিটার। তো মিটার টু দি পাওয়ার -3। এটা কার একক বেরোলো? এটা হচ্ছে ঘনত্বের একক। এবার ঘনত্বের সংজ্ঞাটা কি? একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। যাই হোক, ওটা না, আমি মাত্রা নিয়ে কাজ করছি। মাত্রা হলো এটা একক। এবার ওখানে একটা বিশেষ কয়েকটা কথা, যেটাকে আমরা মৌলিক রাশি বা মৌলিক একক, লব্ধ একক বলেছি। আমি দৈর্ঘ্যকে যদি বলি, দৈর্ঘ্যকে যেটা আমরা দৈর্ঘ্যের মাত্রা এল, এটা কিন্তু আমার মৌলিক রাশি বা এর এককটা হবে মৌলিক একক। কিন্তু আমি যদি আয়তন বের করি, যখন আমি আয়তন বের করব, আয়তন বের করতে, এই রুমটার আয়তন বের করতে তিনটে লেন্থ দরকার। একটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তো তিনটে লেন্থ গুণ করে আমি আয়তন পাই। দৈর্ঘ্যর জন্য আমি এল লিখলাম, প্রস্থের জন্য এল, উচ্চতার জন্য এল। তো এল কিউ। এখন একটা বিষয় জানা আছে আমাদের, যেটা কোনো ভৌত রাশির মাত্রা বের করতে গেলে যদি দুই বা ততোধিক মাত্রার প্রয়োজন হয়, তখন তাকে আমরা লব্ধ একক বা লব্ধ রাশি বলি। এখানে অনেকে ভেবে থাকে যে আয়তন বের করতে গেলে শুধুমাত্র তো দৈর্ঘ্যই প্রয়োজন, তবে তাহলে কি এল কিউব কি মৌলিক রাশি? না, এল কিউবও কিন্তু লব্ধ রাশি। তেমনি ক্ষেত্রফল বের করতে গেলে দুটো এল লাগে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে মাত্রা হয় এল স্কোয়ার। একই হলেও দুবার তো লেগেছে দৈর্ঘ্য, তো ক্ষেত্রফল কি? লব্ধ একক। ক্ষেত্রফলের একক লব্ধ একক, ক্ষেত্রফল লব্ধ রাশি। ঠিক আছে। এবার আমি কতগুলো ফিজিক্যাল কোয়ান্টিটিজ এর উপরে জোর দেব, যেটা আমাদের গতিবিদ্যায় প্রয়োজন। প্রথমে আমি একটা ছবি আঁকি। একটি পিঁপড়ে
এ বিন্দু থেকে জার্নি স্টার্ট করেছে। এ থেকে ও ডিরেক্ট সাউথে 4 মিটার চলে এলো, বি বিন্দুতে চলে এলো। বি বিন্দু থেকে সোজা ইস্টে সে 3 মিটার চলে গেল, গিয়ে সে সিতে গিয়ে দাঁড়ালো। এখানে যদি বলি পিঁপড়েটা তার মূল অবস্থান থেকে বা তার প্রাথমিক অবস্থান থেকে যে এখন যে অবস্থানে আছে সেটা কতটা দূরে, তো এখানে দু রকমের কোশ্চেন, দু রকমের অ্যান্সার আসবে। কেউ বলবে 4 + 3 এত মিটার দূরে, কেউ বলবে না সে এ থেকে সি যতটা দৈর্ঘ্য, এ থেকে সি যতটা দৈর্ঘ্য ততটা দূরে। প্রশ্নটা কি? পিঁপড়েটা তার মূল অবস্থান থেকে কতটা দূরে? উত্তর অনেকে বলবে যে এ থেকে বি, যেহেতু পিঁপড়ে এ থেকে বিতে এসছে, প্রথমে বি থেকে সিতে গেছে, তো অনেকে 4 + 3 যোগ করে বলবে 7 মিটার দূরে। কিন্তু যে একটু বেশি ভাবতে পারে সে বলবে না, পিঁপড়েটা এ থেকে সি সোজাসুজি যেই দৈর্ঘ্যটা হয় ঠিক ততটা দূরে। এখন পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি যদি এখানে 90 ডিগ্রি তৈরি হয় তবে এই ট্রায়াঙ্গেলের এটাকে অতিভুজ বলে। অতিভুজ মানে এই দৈর্ঘ্যটা এ থেকে সি এর দৈর্ঘ্য, সেটা বের করতে গেলে রুটের মধ্যে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার করলে আমি পাবো হচ্ছে রুটের মধ্যে 20√25, সেটা করলে 5। তাহলে এ থেকে সি হলো 5 মিটার। তাহলে পিঁপড়েটা তার প্রাথমিক অবস্থান আর শেষ অবস্থানের মধ্যে দৈর্ঘ্য তো আদৌ তো 5 মিটারই, 7 মিটার তো না। ক্লিয়ার? তো এখানে আমি দুটো দৈর্ঘ্য সম্পর্কে আইডিয়া পাচ্ছি। একটা দৈর্ঘ্য হচ্ছে সে এই দৈর্ঘ্যটা যোগ এই দৈর্ঘ্যটা যেটা সে কভার করেছে, যেটুকু সে হেঁটেছে। আরেকটা কি, প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যে মোটামুটি দূরত্ব কতটা। আমি যদি এই যে এখানে যে দেওয়ালটা আছে, বোর্ডের সঙ্গে যে দেওয়ালটা আছে, আমি এখান দিয়ে ঘুরে ঠিক ওই পাশ দিয়ে গিয়ে দেওয়ালের ওপাশে দাঁড়াই, তবে আমার এই জার্নিতে দু ধরনের ডিস্টেন্স রয়েছে। একটা ডিস্টেন্স হচ্ছে জাস্ট এই পাশ থেকে ওই পাশ, হয়তো আমি 2 হাত দূরে। ফার্স্ট অবস্থান এখানে, ঘুরে যাওয়ার পরে দেওয়ালের ওপাশে যাব, হয়তো 2 হাত দূরে, তো বলবো আমি 2 হাত সরেছি। আর যদি আমি যে পথটা হেঁটে গেছি সেটা যদি বিচার করি, দেখা যায় এটা 20 হাত হয়ে গেছে। ঠিক তেমন ব্যাপার, এখান থেকে এ বি হয়ে সিতে এসছে, মানে সে কভার করেছে, সে হেঁটেছে কিন্তু এই পথ প্লাস এই পথ, কিন্তু সে সরেছে এ থেকে বি, এ থেকে সি, সরি, সে সরেছে এ থেকে সি। হয়তো এই পথে সে যায়নি, যাওয়াটা জরুরি না এই পথটা, কিন্তু তার আলটিমেটলি সে সরেছে তো এইটুকু। তার এই যে সরেছে, কতটুকু সরেছে, প্রাথমিক ও শেষ বিন্দুর মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স, এটা তো শর্টেস্ট ডিস্টেন্স, তাকেই আমরা বলবো হচ্ছে সরণ। তাকে কি বলবো? সরণ। আর যে পুরো যে জায়গাটা কভার করেছে, প্রথমে এইদিকে, প্রথমে হচ্ছে কোন দিকে, সাউথে, দেন ইস্টে, এই পুরো দৈর্ঘ্যটাকে যোগফলকে বলবো হচ্ছে আমরা অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব। এখন একটা জিনিস ভাবলে দেখা যায় যে তার যে অতিক্রান্ত দূরত্বটা কিরকম, না তার প্রথমে সে কিছুক্ষণ সাউথে গেছে, তার ডিরেকশন প্রথমে কিছুক্ষণ সাউথে, তারপরে কিছুক্ষণ ইস্টে। তো আলটিমেটলি আমি কিন্তু কখনো বুঝতে পারছি না যে আদতে সে কোন দিকে গেছে, কারণ তার দিকের নির্দিষ্ট নেই, দিকের নির্দিষ্ট কোনো দিক নেই, কিছুক্ষণ সাউথ কিছুক্ষণ ইস্ট। তো আমি বুঝতেই পারছি অতিক্রান্ত দূরত্বের কোনো নির্দিষ্ট দিক হয় না, কিন্তু তার যে সরণটা হয়েছে আমি শিওর বলতে পারবো সে সাউথ ইস্টের দিকে কোথাও একটা রয়েছে, সাউথ ইস্টের দিকে সে গেছে, বা সাউথ ইস্টের দিকে তার সরে গেছে সে, এটা কিন্তু কখনো চেঞ্জ হবে না। তো বোঝা যাচ্ছে সরণের নির্দিষ্ট একটা ডিরেকশনও আছে। তো সরণের কি পেলাম, একটা ভ্যালু পেলাম, মানে মান রয়েছে, আবার সরণের কি রয়েছে, ডিরেকশন মানে দিক রয়েছে। তো মানও আছে দিকও আছে, কিন্তু অতিক্রান্ত দূরত্বের মান আছে কিন্তু কোনো দিক নেই। তাই সরণ কি রাশি? সরণ হচ্ছে ভেক্টর রাশি।
সরণ কি রাশি? ভেক্টর রাশি। আর অতিক্রান্ত দূরত্ব স্কেলার রাশি। আশা করছি একটু ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি সরণ আর অতিক্রান্ত দূরত্বকে পাশাপাশি রেখে একটু কম্পেয়ার করে এ থেকে আমি আর কয়েকটা ভৌত রাশিকে নিয়ে এগোচ্ছি। আমি সেম এই বিষয়টাই নিয়ে আলোচনা করছি। ঠিক পিঁপড়াটা এ থেকে বি, বি থেকে সি, তার অতিক্রান্ত দূরত্ব 4+3, কিন্তু তার সরণ হয়েছে 5। এটুকু তো বোঝা ক্লিয়ার। এটা থেকে আমি যেটা বলছি সেটা হচ্ছে, আমি এক পাশে সরণ লিখছি, আরেক পাশে অতিক্রান্ত দূরত্ব লিখছি। এই পাশে আমি অতিক্রান্ত দূরত্ব লিখছি, অতিক্রান্ত দূরত্ব। এখন সরণ, পিঁপড়েটার সরণ কতটুকু হয়েছে? আচ্ছা, আমি এখানে একটা গল্প বলি। গল্পটা হচ্ছে এরকম যে পিঁপড়েটা ধরে নিলাম এ থেকে এই পথ ঘুরে এই পথ দিয়ে সি বিন্দুতে আসতে পিঁপড়েটার 5 সেকেন্ড সময় লেগেছে। কত সময়? 5 সেকেন্ড সময় লেগেছে। পিঁপড়েটা এ থেকে বি হয়ে সিতে পৌঁছাতে তার 5 সেকেন্ড সময় লেগেছে। আচ্ছা, এবার এই 5 সেকেন্ড সময় সে কতটা পথ অতিক্রম করেছে? 4+3 7। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? 4+3 7 মিটার। এখন এই 7 মিটার যেতে তার কতক্ষণ লেগেছে? 5 সেকেন্ড। তো যদি আমি 7 মিটারকে অতিক্রান্ত দূরত্বকে আমি সময় দিয়ে ভাগ করি, বুঝতেই পারছি একটা বেগ মতন কিছু একটা বেরোবে। যতটা দূরত্ব কভার হলো তাকে সময় দিয়ে ভাগ করলে কি বেরোয়? এই বেগ টাইপের কিছু বেরোয় না? কিন্তু এখানে অতিক্রান্ত দূরত্বের কি কোনো দিক ছিল? না, অতিক্রান্ত দূরত্ব কোন নির্দিষ্ট দিক নেই, এটা হলো স্কেলার রাশি। তো এখানে যদি আমি অতিক্রান্ত দূরত্ব 7 কে 5 দিয়ে ভাগ করি, তার একক মিটার পার সেকেন্ডই কিন্তু হবে, কারণ কি অতিক্রান্ত দূরত্বের একক মিটার, সময়ের একক সেকেন্ড, মিটার পার সেকেন্ড। কিন্তু যে ভ্যালুটা বেরোলো না, এটাকে বলা হবে হচ্ছে দ্রুতি। এটাকে বলা হবে দ্রুতি। এর ইংলিশ নামটা হচ্ছে স্পিড। ঠিক আছে? এখন পিঁপড়েটা এ থেকে বি হয়ে সিতে এসছে, তার 5 সেকেন্ড সময় লেগেছে। হয়তো এখান দিয়েও পিঁপড়েটা আসতে পারেনি, এদিকে রাস্তাটা ভালো ছিল না, কিন্তু আলটিমেটলি পিঁপড়ে কতটা সরেছে? এ থেকে সি, মানে 5 মিটার। তো পিঁপড়েটার এই সরণকে যদি সময় দিয়ে ভাগ করি, পিঁপড়েটার সরণ কত? 5 মিটার। এই 5 মিটারকে যদি আমি সময় দিয়ে ভাগ করি, মানে সরণকে যদি আমি সময় দিয়ে ভাগ করি, তবেও বেগ টাইপের কিছু একটা বেরোবে, তাকে আমরা সত্যিকারের বেগ বলবো, এবং তার ইংলিশটা হচ্ছে ভেলোসিটি। ক্লিয়ার? সরণের একক কি? মিটার। সময়ের একক সেকেন্ড। তো বেগের এককও মিটার পার সেকেন্ড হবে, কিন্তু ভ্যালুটা কিরকম হবে? 5। সরণ তো 5, সরণ কত? 5/5 সমান 1 মিটার পার সেকেন্ড। এটা বেরোলো তার বেগ। সরণের নির্দিষ্ট দিক আছে, নির্দিষ্ট মান আছে। তো সরণ কি রাশি? সরণ হলো ভেক্টর রাশি। তেমনি বেগও ভেক্টর রাশি। বেগও কি রাশি? ভেক্টর রাশি। সরণের যেই দিক, বেগেরও সেই দিক। ক্লিয়ার? কোশ্চেন এরকম হতে পারে যে বেগের দিক কোনটা? সরণের যেটা দিক হবে, বেগেরও সেটা দিক। এখানে বেগের দিক কোনটা হবে? এটাই বেগের দিক। কিন্তু দ্রুতির কি কোনো দিক আছে? না, দ্রুতির কোনো দিক নেই। তাই তো দ্রুতি হলো কি রাশি? দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। আচ্ছা, এবার হচ্ছে বেগ। বেগের এসআই একক মিটার পার সেকেন্ড, সিজিএস একক সেন্টিমিটার পার সেকেন্ড। তেমনি দ্রুতিরও এসআই একক মিটার পার সেকেন্ড আর সিজিএস একক সেন্টিমিটার সেকেন্ড। এককে কোনো আলাদা কিছু নেই, একক সেম, মাত্রা সেম, কিন্তু একটা স্কেলার একটা ভেক্টর। এবার একটা আমি কোশ্চেন তৈরি করছি যেটা পরীক্ষাতে খুব
বেশি বেশি করে আসে। কোশ্চেনটা এরকম যে একটা পিঁপড়ে একটা বৃত্তাকার পথ ধরে হাঁটছে। পিঁপড়েটা এখান থেকে জার্নি শুরু করলো। আচ্ছা, বৃত্তাকার পথটার আমি বলে দিই, এটা হচ্ছে 7 মিটার। বৃত্তাকার পথ ব্যাসার্ধ কত? যে বৃত্তাকার পথে পিঁপড়েটা হাঁটছে সেই পথটা হচ্ছে 7 মিটার। আর পিঁপড়েটা এখান থেকে জার্নি শুরু করলো, হেঁটে 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 সে এখান থেকে এইভাবে হেঁটে 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 ঠিক এর উল্টো দিকে পৌঁছালো, এখানে পৌঁছালো। এইটুকু পৌঁছাতে তার সাপোজ 10 সেকেন্ড টাইম লেগেছে। কত টাইম? 10 সেকেন্ড টাইম লেগেছে। বোঝা যাচ্ছে তো? পিঁপড়েটা এখান থেকে একটা 7 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে এখান থেকে হেঁটে হেঁটে ঠিক তার উল্টো দিকে পৌঁছালো, 10 সেকেন্ড টাইম নিয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে যে বের করতে বললো পিঁপড়ের বেগ কত আর পিঁপড়ের দ্রুতি কত, বা ইংলিশে যদি বলে পিঁপড়ের ভেলোসিটি কত, পিঁপড়ের স্পিড কত। আচ্ছা, এখানে আমরা স্পিড দেখে কিন্তু গুলিয়ে ফেলবো না, আমরা যে মুখে মুখে স্পিড বলি, কিন্তু স্পিড আর ভেলোসিটি কিন্তু আলাদা। তাহলে আমাকে এখন প্রথম জানতে হবে যে পিঁপড়েটা কতটা পথ গেল। আচ্ছা, যদি 7 হয় ব্যাসার্ধ, এই পুরো গোলটা কত হয়, যাকে আমরা পরিধি বলি, সেই পুরো গোলটা হবে হচ্ছে গিয়ে 2 ইন্টু 22/7 ইন্টু 7, তার মানে কত হবে? 44 মিটার হবে। এই পুরো গোলটা কত হবে? 44 মিটার। কিন্তু পিঁপড়েটা কি গেছে? অর্ধেক গেছে। তার মানে পিঁপড়েটা কত গেছে? 22 মিটার পথ গেছে। 22 মিটার পথ হেঁটেছে পিঁপড়েটা, তাই তো? 22 মিটার পথ হেঁটেছে। আচ্ছা, যে 22 মিটার পথ হেঁটেছে, এই কি নির্দিষ্ট কোনো দিক আছে? প্রথমে এই দিকে, পরে এই দিকে, পরে এই দিকে, এর কোনো নির্দিষ্ট দিক নেই তো। এই 22 মিটার এটা কি? এটা হতো অতিক্রান্ত দূরত্ব। কিন্তু আলটিমেটলি পিঁপড়েটা সরেছে কতটুকু পথ? এইখান থেকে এইটুকু। যদি কেউ দেখে পিঁপড়েটা কতটা সরেছে, কেউ এসে যদি বলে পিঁপড়েটা কতটা সরেছে, তো এখান থেকে তো এইটুকু সরেছে। তাহলে এখান থেকে এইটুকু কত? 7, আর এখান থেকে এইটুকু আবার 7। তাহলে পিঁপড়েটা সরেছে কত? 7 + 7 14 মিটার। কিন্তু পিঁপড়েটা হেঁটেছে কত? 22 মিটার। তাহলে বেগ বেগ বের করতে গেলে আমার কি লাগবে? এই দৈর্ঘ্যটা লাগবে, পিঁপড়ের সরণটা লাগবে। সরণ কত? 7 + 7 14 বাই সময় কতক্ষণ? সময় এই পথে গেছে, আমি মানছি এই পথে গেছে, কিন্তু এই যে সরতে তো 10 সেকেন্ডই লেগেছে, তো 10 দিয়ে ভাগ হবে। একক কি হবে? মিটার পার সেকেন্ড। তো 1.4 মিটার পার সেকেন্ড কার বেগের ভ্যালু বেরোলো। তেমনি দ্রুতির ভ্যালু বের করতে গেলে কি লাগবে? দ্রুতির ভ্যালু বের করতে গেলে লাগবে সে কতটা পথ অতিক্রম করেছে, তার অতিক্রান্ত দূরত্ব লাগবে। অতিক্রান্ত দূরত্ব তো 22, কত সময়? সেই 10 সেকেন্ড। তাহলে কত হবে? 2.2 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তো বেগ, দ্রুতি বিষয়টা কি বোঝা গেল। দ্রুতি, আবার বলছি, দ্রুতি স্কেলার, বেগ কিন্তু ভেক্টর। এবার এখানে প্রশ্নটা আরো ইন্টারেস্টিং হয় যদি বলা চলে যে পিঁপড়েটি পুরো এখান থেকে ঘুরে 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 আবার এখানেই চলে যাবে, তাহলে পিঁপড়েটার বেগ কত? তো পিঁপড়ে বেগ বের করতে গেলে আমার কি কোন দিকে খেয়াল করতে হবে? পিঁপড়ে কতটা ডিস্টেন্স কভার করেছে, মানে কতটা সরেছে পিঁপড়েটা, আগের অবস্থান আর লাস্ট অবস্থানের মধ্যে কতটা ফারাক। আমি এখান থেকে দাঁড়িয়ে আমি যে এইটুকু সরলাম, তো আমি কতটা সরেছি? 1 হাত। আমি আবার এখান থেকে এই 1 হাত সরে আবার এখানে চলে এলাম, তাহলে কি আমি আলটিমেটলি কিন্তু সরিয়ে দিই। তো পিঁপড়েটা এখান থেকে ঘুরে এখানে যখন চলে আসবে, পিঁপড়ের ফার্স্ট পজিশন এবং লাস্ট পজিশনের মধ্যে গ্যাপ কত? 0। তাহলে তার বেগ 0 হয়ে যাবে। কিন্তু অতিক্রান্ত দূরত্ব থাকবে, কারণ টোটাল পথ তো 44, সে তো অতিক্রম করেছে। নেক্সট, এবার একটা ছোট্ট একটা এক্সাম্পল নিচ্ছি। আগের ভিডিওতে আমি সম্ভবত বলেছিলাম, আগের ক্লাসটাতে, যে এরকম একটা স্টেশন ধরলাম, এ স্টেশন রেল লাইনের, আর এখানে হলো বি, এদিকে রেলপথ। এবার এদিক থেকে ট্রেন এদিকে যাবে, এ থেকে বিতে যাবে। তো প্রথমে ট্রেনটা এদিক থেকে এসে এতে দাঁড়ালো, যখন দাঁড়িয়ে পড়েছে ট্রেনটা, আচ্ছা এখানে কিন্তু রাস্তা একটু বাঁকা তারা হলেও আমি ভেলোসিটি নিয়ে কাজ করব,
বেগ নিয়ে কাজ করব। আমি দ্রুতি নিয়ে কাজ করব না, বেগ নিয়ে। সাধারণত বেগ দিয়েই কোশ্চেনগুলো করা হবে, ঠিক আছে? তো ট্রেনটা এখানে এসে দাঁড়ালো, যখন দাঁড়িয়ে পড়লো তখন তার বেগ কত? একদম জিরোতে রয়েছে, জিরো। এবার ট্রেনটা ছাড়লো, আস্তে আস্তে বেগ কি হবে? বাড়বে বাড়বে বাড়বে, বেগ বাড়ছে বাড়ছে, বেগ বাড়ছে 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 বাড়ছে। একটা সময় বেগের হাইয়েস্ট, মানে ট্রেনটা হাইয়েস্ট বেগে চলবে। কিছুক্ষণের জন্য চলার পরে কি করতে হবে? আবার থামাতে হবে, আবার স্লো করতে হবে। কেন? এখানে তো আমার থামতে হবে ট্রেনটা, না? তখন ট্রেনের বেগটা আবার আস্তে আস্তে কমে 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 বিতে গিয়ে পুরো জিরোতে চলে আসবে। তাহলে এই এ থেকে ট্রেনের বেগ ধীরে 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 বাড়ছে, বাড়ার পরে আবার একটা সময় বেগ কমছে। এক সময় পিকে উঠে গেছিল বেগ, হয়তো 100-তে, তারপর কমে জিরোতে চলে এলো। এবার সাপোজ এই ট্রেনটা এখান থেকে যে বেড়েছে, এটুকু তার তার হচ্ছে 200 সেকেন্ড টাইম নিয়েছে। তো এই যে বেগ বৃদ্ধি, এই যে বেগ বৃদ্ধি তার হারকে, মানে বেগ বাড়লো সেই বিয়োগফলটাকে যদি সময় দিয়ে ভাগ করি, যে বেগ বাড়ছে সেই বৃদ্ধিকে যদি সময় দিয়ে ভাগ করি, মানে কত সময় বেগটা বাড়লো, তাকে তখন কি বেরোবে? তখন বেরোবে ত্বরণ বেরোবে। ঠিক তেমনি বেগ কমছে, কত সময় কমলো সেই সময় দিয়ে যখন বেগকে ভাগ করবো তখন কি বেরোবে? মন্দন বেরোবে। তো ত্বরণ আর মন্দন একই বিষয়, পার্থক্য কি? পার্থক্য হলো যখন ত্বরণ হয় তখন বেগ বাড়তে থাকে, যখন মন্দন হয় তখন বেগ কমতে থাকে। আমি সাইকেল চালাচ্ছি, আমার সাইকেল নিয়ে থামতে হবে, আমি সামনে কাউকে দেখছি তার সঙ্গে কথা বলবো, আমার থামাতে হবে, তো ব্রেক করবো। ওই সাইকেল ধীরে 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 থামছে, মানে সাইকেলে সাইকেলে মন্দন ঘটছে, ক্লিয়ার? আর ত্বরণ মানে সাইকেলে জাস্ট প্যাডেলিং শুরু করে সাইকেলের স্পিড বাড়াতে হবে, মানে এই দেখো স্পিড ভুল কথা বলে ফেললাম, ভেলোসিটি বাড়াতে হবে, যতই আমি স্পিড নিয়ে বলে ভেলোসিটি বাড়াতে হবে, তো তখন কি ত্বরণ কাজ করবে। ত্বরণ হলো অ্যাসেলারেশন। আমি পিঁপড়ে দিয়ে বলি, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, একটা পিঁপড়ে এখানে 3 মিটার/সেকেন্ড, যদিও বেগটা অনেক বেশি ধরে নিই, একটা পার্টিকেল, একটা কণা 3 মিটার/সেকেন্ড বেগে চলছে, সে 5 সেকেন্ড পরে তার বেগ হয়ে গেছে দেখা গেল 15 মিটার/সেকেন্ড। তার মানে কি তার বেগ ক্রমশ বেড়েছে। তো এক্ষেত্রে যে বেগ বেড়েছে তার মানে কি তার ত্বরণ ঘটেছে, এখানে কণাটার ত্বরণ ঘটেছে। এই ত্বরণটা বের করব কি করে? এই ত্বরণটা বের করব, ত্বরণকে আমরা এ দিয়ে লিখবো। ত্বরণটা বের করবো হচ্ছে আমরা বেগ কতটা চেঞ্জ হয়েছে, মানে কি 3 থেকে 15, তো 15 - 3, শেষ বেগ মাইনাস প্রথম বেগ, বাই টাইম দিয়ে ভাগ করে দেবো, বাই সময়, তার মানে 12/5 মানে 2.4 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে ত্বরণ কত? 2.4 মিটার/সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এটুকু তো বোঝা গেল কি করে বেগ, প্রথম বেগ শেষ বেগ বলে কথা আছে, শেষ বেগ বেড়েছে তো শেষ বেগ থেকে প্রথম বেগ বিয়োগ করেছি, তাকে সময় দিয়ে বেগ করে ভাগ করেছি, ত্বরণ বেরিয়ে গেছে। এখন ত্বরণের একক আমি ওটা বলছি না, মুখস্থ ত্বরণের একক কি? ত্বরণের একক হচ্ছে, যদি আমি এসআই বলি, মিটার/সেকেন্ড স্কোয়ার, যদি আমি সিজিএস বলি, সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, আমি যে প্রথমে যে বেগটা ছিল না, এই বেগটাকে আমি ইউ বলবো, হ্যাঁ? প্রথমে যে বেগটা থাকে তাকে আমি বলবো ইউ, এবং একটা সময় পরে তার বেগ বলে দেওয়া থাকবে, সেটাকে আমি বলবো ভি, সেটাকে আমি বলবো ভি। আর যে সময় ধরে এই বেগটা বেড়েছে না, সেই সময়কে আমি যদি টি বলি আর ত্বরণকে যদি এ বলি, এখান থেকে একটা ফর্মুলা তৈরি করা যায়, এ ইকুয়ালস টু শেষ বেগ ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ত্বরণের ফর্মুলা কি করে বের করবো? এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, ক্লিয়ার? ত্বরণের একক মিটার/সেকেন্ড স্কোয়ার, সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার, মাত্রা আমি আগেও বলেছি, তাও এখানে বলছি এল টি টু দি পাওয়ার -2 হবে। ত্বরণ ভেক্টর রাশি, ত্বরণ ভেক্টর রাশি, কারণ বেগ চেঞ্জ হচ্ছে, বেগে থেকে তো এটা এসছে। ত্বরণ কি রাশি? ভেক্টর রাশি। ঠিক নেগেটিভ ত্বরণ হলে তাকে বলে মন্দন। যদি ত্বরণের ভ্যালু নেগেটিভে চলে আসে তখন বুঝবো সেটা হলো মন্দন। মন্দনের সেম, সব সেম,
মন্দন মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, মাত্রা এল টি টু দি পাওয়ার -2, এটা ত্বরণ একটা ভেক্টর রাশি, সরি মন্দন একটা ভেক্টর রাশি। পেলাম এ মানে ত্বরণ, ভি শেষ বেগ মাইনাস ইউ বাই টি। এখান থেকে যদি আমি একটু এ টি করি, এ টি করলাম সমান ভি মাইনাস ইউ, ইউটাকে আমি এই পাশে নিয়ে আসবো, তো এ টি প্লাস ইউ ইকুয়ালস টু ভি, বা ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। এই হচ্ছে একটা ফর্মুলা। শেষ বেগ আমি এখানে লিখে রাখছি ভি কি, আচ্ছা পরে বলছি। ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়। এবার আমি কতগুলো এই গতীয় ব্যাপারে অঙ্ক করতে গেলে, বেগ, ত্বরণ, মন্দন, দূরত্ব অঙ্ক করতে গেলে কতগুলো ফর্মুলা প্রয়োজন হয়। আমি ফর্মুলাগুলো একটু বুঝিয়ে বুঝিয়ে বলছি, একটু লেট হবে, একটু মন দিয়ে শুনলে বেশ ভালো মনে থাকবে, বোঝা যাবে ভালো। আমি প্রথমে একটা ফর্মুলা বলছি যে একটা কণা এই পথে চলছে ত্বরণ নিয়ে। আচ্ছা, ত্বরণ নিয়ে চলা মানেই কি, ওর বেগ বাড়তে থাকবে, বেগ বাড়তে থাকবে। তো এখানে ছিল, সে কিছুক্ষণ পরে এখানে চলে এসছে, এখানে ছিল, এখানে চলে, এখানে যে বেগটা ছিল সেটা প্রথম বেগ ইউ। এই যে যে পথ, এই পথটা ধরে নিলাম এস পথ সে অতিক্রম করেছে, এস পথ সে অতিক্রম করেছে। এস পথ যাওয়ার পরে তার বেগ হয়ে গেছে কি ভি, এস পথ যাওয়ার পরে তার বেগ হয়েছে ভি। আচ্ছা, এখানে ভি ইউর থেকে বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে, কারণ কি এ ত্বরণ নিয়ে চলছে। কি ত্বরণ নিয়ে চলছে? এ ত্বরণ নিয়ে চলছে। আচ্ছা, এসটা তাহলে কি এখান থেকে এটার সরণ, কিন্তু অঙ্ক করার সময় এখানে অতিক্রান্ত দূরত্ব বলা থাকতে পারে, কিন্তু আমি সরণ সেন্সে কাজ করব, ঠিক আছে? আর এ কি, এ হচ্ছে ত্বরণ। কে ত্বরণ নিয়ে চলছে? এই কণাটা ত্বরণ নিয়ে চলছে, এস সরণ হয়েছে। আচ্ছা, আমি বললাম এখান থেকে এটুকু যেতে তার টি সময় লেগেছে। কি লেগেছে? টি সময় লেগেছে। ব্যাস, এতগুলো জিনিস যদি আমার জানা থাকে, তো সেখান থেকে আমি কয়েকটা ফর্মুলা বের করতে পারি। আমি শুধু ফর্মুলাগুলো বলছি। ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই একটা ফর্মুলা। ভি মানে এই বেগটা বেরোবে, কি কি জানা থাকলে, আমি যদি ইউ জানা থাকে, আমার যদি এ জানা থাকে, আর আমার যদি এস জানা থাকে। এখানে টি না জানা থাকলেও তো এখানে ইউ থেকে ক্রমশ বেগ ভিতে বাড়বে, ভি বেশি হবে কারণ ত্বরণ নিয়ে চলছে। ইউ কে বলবো প্রাথমিক বেগ, ভি কে বলবো শেষ বেগ, ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি। এস সরণ, এতটা সরার পরে বেগ বেড়েছে। তো এখান থেকে আমি ফার্স্ট যে ফর্মুলাটা বলবো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s। আমাকে কোনো একটা প্রবলেম দিলে আমাকে বুঝতে হবে যে আমার কি কি ডেটা অ্যাভেলেবেল রয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু টির কোনো দরকার নেই। তো যদি আমার প্রবলেমে টি দেয়নি, অথচ অনেক কিছু চেয়ে বসেছে, তখন আমি দেখবো এই ফর্মুলাতে কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যখন প্রবলেম করব তখন অবশ্যই সেগুলো দেখতে পাবো, কিন্তু এখানে আপাতত এটুকু বলে রাখি, ভি স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার প্লাস 2s ফর্মুলা। আরেকটা ফর্মুলা আছে হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে কি এস বেরোবে, প্রাথমিক ভেলোসিটি দরকার শুধু, আর সময়টা দরকার ত্বরণ, আর কিছু দরকার নেই। তো আমাকে আমার প্রবলেমে কি দিয়েছে সেটার উপর বেস করে কিন্তু আমার সূত্র বসাতে হবে। আরেকটা ফর্মুলা এখানে তৈরি করেছি, যেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। এই তিনটে ফর্মুলা দিয়েই আশা করা যায় অঙ্কগুলো হয়ে যাবে। একটু তো বুদ্ধি টুদ্ধি খাটাতে হবে। এখন কথা হচ্ছে যে আমি এখানে বলেছি ত্বরণ নিয়ে চলছে, এমনও তো হতে পারে যে এখানে ভেলোসিটি বেশি, সে ধীরে 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 ভেলোসিটি কমে গেছে, একসময় থেমে গেছে, হতেই পারে। তো তখন সেক্ষেত্রে ত্বরণ নয় মন্দন নিয়ে চলবে, ত্বরণ তো না, সেখানে মন্দন নিয়ে চলবে। তো তেমন কেস হলে আমি কি করব, জাস্ট যেখানে প্লাস গুলো আছে প্লাসের আগে মাইনাস দিয়ে দেবো। তখন কি হবে, এই প্লাসের আগে মাইনাস হয়ে যাবে, এই প্লাসের আগে মাইনাস হয়ে যাবে, এই প্লাসের আগে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আমি অঙ্ক করলে আসছি, সেটা বলে দিচ্ছি। আজকে এটুকু থাক।
নেক্সট দিন কি করব, নেক্সট দিন এই ফর্মুলাকে বেস করে কিছু প্রবলেম করব, যেখানে যেখানে অনুভূমিকভাবে বেগ নিয়ে করব, মানে ল্যান্ডের উপরে বেগ বাড়ছে বা কমছে সে বিষয় নিয়ে কিছু প্রবলেম করব। আর মাটি থেকে উপর দিকে উঠছে উচ্চতা, এই নিয়ে একটা এই নিয়ে একটা করবো, মানে এই দুই বিষয় নিয়ে, মানে এই দিকে চলছে এরকম ধরো মাটির এই দিকে কোনো পার্টিকেল চলছে অনুভূমিক ভাবে, সেক্ষেত্রে এই ফর্মুলা কিভাবে কাজে লাগবে। আবার এই মাটি থেকে উপর দিকে কিছুকে ছুড়ে দেওয়া হয়েছে, সে মাটির তলা নিচে পড়ছে, তখন এইগুলোকে কিভাবে কাজে লাগাবো সে নিয়ে পরের দিন আরেকটা ক্লাস করবো। ঠিক আছে, আচ্ছা এটুকু থাকা যাবে।